তো তোমাদের আজকে যে অঙ্কটা করানো হবে সেটা হচ্ছে অ্যাকাউন্টিং থিওরি বিবিএ অনার্স ফোর্থ ইয়ারের ইনট্যাঞ্জিবল অ্যাসেট অধ্যায়ের ন্যাশনাল ইউনিভার্সিটির কোশ্চেন অ্যান্ড সলিউশন প্রবলেম নাম্বার C20। এই অঙ্কটাতে দেখো বলেছে কি অন জুলাই 31st 2013 31শে জুলাই 2013 সালে পোস্টেরা কোম্পানি পেইড টাকা 3 লাখ টু অ্যাকুয়ার অল দ্য কমন স্টক অফ মেন্ডোটা ইনকর্পোরেটেড হুইচ বিকাম এ ডিভিয়েশন অফ পোস্টেরা। মানে পোস্টেরা কোম্পানি 3 লক্ষ টাকা পরিশোধ করেছে, 30 লক্ষ টাকা পরিশোধ করেছে। কেন পরিশোধ করেছে 30 লক্ষ টাকা? সে মেন্ডোটা ইনকর্পোরেটেড এর সকল শেয়ার ক্রয়ের জন্য, হুইচ বিকাম এ ডিভিয়েশন অফ পোস্টেরা, যেটা পোস্টেরার একটা ডিভিশন বা বিভাগ হবে। মানে মেন্ডোটা ইনকর্পোরেটেড সকল শেয়ার বিক্রি করে দিয়েছে, অর্থাৎ কিনে নিয়েছে কে? এখানে পোস্টেরা কোম্পানি। তার কারণে 30 লক্ষ টাকা দিয়ে দিয়েছে। কাকে? মেন্ডোটাকে দিয়েছে। তাহলে এখন এই শেয়ারগুলো যখনই কিনে নিল কোম্পানি, তাহলে কিন্তু এই কোম্পানিটা মেন্ডোটা কোম্পানিটা হয়ে গেল কার? পেস্টোরা কোম্পানির। এখন এই পোস্টেরা, এখন এই পেস্টোরা কোম্পানি এটাকে একটা ডিভিয়েশন বা বিভাগ হিসাবে ব্যবহার করবে। এখন একটা ডিভিয়েশন বা বিভাগ হিসাবে কি করবে? সে এটাকে ব্যবহার করবে। এরপরে দেখো এখন বলেছে মেন্ডোটা প্রতিবেদন দিচ্ছে দ্য ফলোইং ব্যালেন্স শিট, নিচের উদ্ধৃত পত্র অ্যাট দ্য টাইম অফ দ্য অ্যাকুইজিশন। মানে এই মেন্ডোটা যখন এটা বিক্রি করে দিল এবং এটা যখন অ্যাকুইজিশন করে নিল, কে অ্যাকুইজিশন করে নিল? একত্রীকরণ করে নিল হচ্ছে পেস্টোরা। সেই সময় সে রিপোর্ট দিচ্ছে ব্যালেন্স শিটের যে তার অবস্থা হচ্ছে নিম্নরূপ। কারেন্ট অ্যাসেট আছে 8 লক্ষ টাকা, নন কারেন্ট অ্যাসেট আছে 27 লক্ষ টাকা, মিলে তার টোটাল অ্যাসেট আছে 35 লাখ টাকা। এর পরবর্তীতে বলছে দেখো এখানে কারেন্ট লায়াবিলিটিস আছে 6 লাখ টাকা এবং লং টার্ম লায়াবিলিটিস আছে 5 লাখ টাকা এবং স্টক হোল্ডার্স ইকুইটি আছে 24 লাখ টাকা। এই মিলে তার প্রতিষ্ঠানের মোট মূল্য দাঁড়াচ্ছে কত টাকা? 35 লাখ টাকা। মানে ওই সময় ওকে বলেছে যে এই অবস্থা আছে আমার প্রতিষ্ঠানের। এখন বলছে দেখো ইট ওয়াজ ডিটারমাইন্ড, এটা জানা গেল অ্যাট দ্য ডেট অফ পারচেস, ক্রয়ের তারিখে, দ্যাট দ্য ফেয়ার ভ্যালু অফ দ্য আইডেন্টিফিয়েবল নিট অ্যাসেট অফ মেন্ডোটাস ওয়ার টাকা 26,50,000। মানে ওই তারিখে জানা গেল যে বাজার মূল্য আছে ওই মেন্ডোটার সম্পত্তির মোট বাজার মূল্য ছিল কত টাকা? 26,50,000 টাকা। খেয়াল করো এখানে এই যে 26,50,000 টাকা বাজার মূল্য আছে, এই 26,50,000 টাকার সম্পত্তি, এই সম্পত্তি নিট অ্যাসেট বলা আছে। নিট অ্যাসেট সে কিনে নিল কত টাকা দিয়ে বলো তো? 30 লক্ষ টাকা দিয়ে। 26,50,000 টাকার সম্পত্তি কিন্তু সে কিনে নিয়েছে 30 লক্ষ টাকা দিয়ে। এখানে কিন্তু সে 4.5 লক্ষ টাকা, না 3.5 লাখ, 3.5 লক্ষ টাকা অতিরিক্ত বেশি দাম দিয়েছে। সম্পত্তির যা মূল্য 26,50,000, তার থেকে সে তোমার আরো বেশি দিয়েছে। কত টাকা পর্যন্ত দিয়েছে? 30 লক্ষ টাকা। অর্থাৎ এখানে সে বেশি দিয়েছে হচ্ছে তোমার 3.5 লাখ টাকা। তাহলে এই যে অতিরিক্ত যতটুকু মূল্য দিল, অতিরিক্ত মূল্য দিয়ে যে সে শেয়ারটা কিনে নিল, এইটাই কিন্তু ওই মেন্ডোটা কোম্পানির একটা গুডউইলকে সে কিনে নিল। অতিরিক্ত মূল্য যতটুকু সেটাই হচ্ছে গুডউইল। আমরা জানি সুনাম কাকে বলে বা গুডউইল কাকে বলে। কোন সম্পত্তির নিট অ্যাসেটের চেয়ে যতটুকু অতিরিক্ত মূল্যে ওই সম্পত্তিটা কিনে নেওয়া হবে বা ওই কোম্পানি বা ওই প্রতিষ্ঠানকে কিনে নেওয়া হবে, তখন সেই অতিরিক্ত মূল্যটাকেই যেটা পরিশোধ করতে হলো সেটাই হবে গুডউইল। তাহলে আমরা দেখলাম 2650 টাকার সম্পত্তি 30 লক্ষ টাকার ক্রয় হলো, অতএব এখানে 3.5 লক্ষ টাকা সম্পত্তি হিসাবে কিন্তু এখানে এটা আসলো। আশা করি এটা বুঝতে পেরেছো। এরপরে এইটার সম্পর্কে আমাদের কিন্তু একটা কথাও দেখো বলে দিয়েছে। করণীয় কতে বলেছে ক্যালকুলেশন অফ গুডউইল, গুডউইলকে নির্ণয় করো, তাই না? তাহলে তোমরা এখন এটাকে লিখতে পারো, করো, অঙ্কটা করো, অসুবিধা নাই। যদি করে থাকো জাস্ট দেখো, আমি 2 মিনিট একটু লিখি। ক্যালকুলেশন অফ গুডউইল, রিকোয়ার্ড নাম্বার এ না 1? স্যার এ আর বি তো স্যার করা আছেন স্যার। ক্যালকুলেশন অফ আপনি এখন রিকোয়ার্ড এ স্যার। গুডউইল দেখো যারা করছো তারা দেখো। এতক্ষণ কি শুনলাম? আমি তো বললাম যে যারা করছো দেখো। আচ্ছা তাহলে দেখো
এইটা তোমার পারচেজ প্রাইস হচ্ছে কত টাকা? পারচেজ প্রাইস হচ্ছে 30 লক্ষ টাকা। 30 লক্ষ টাকা দিয়ে সে সম্পত্তিটাকে কিনে নিয়েছে, বাট ওই সম্পত্তির মূল্য ছিল, ওই প্রতিষ্ঠানের কোম্পানির নিট অ্যাসেট, ওই কোম্পানির নিট অ্যাসেট যা ছিল, নিট অ্যাসেটস এর মূল্য ছিল, বাজার মূল্য ছিল 26,50,000 টাকা। তাহলে এই যে 26,50,000 টাকার জিনিস 3.5 লক্ষ টাকা দিয়ে কিনলো, কি 30 লক্ষ টাকা দিয়ে কিনলো, এখানে যে 3.5 লক্ষ টাকা অতিরিক্ত দেয়া হয়েছে, এটাই হলো কি তোমার গুডউইল। এটুক তো বুঝতে পেরেছো নাকি? এর পরেরটাতে দেখো এখন কি বলেছে আবার। এর পরেরটাতে যা বলেছে দেখো, in addition over the next 6 month of operation, পরবর্তী 6 মাস কার্যক্রম পরিচালনায় the newly purchased division experienced operating loss, মানে পরবর্তী 6 মাসে ওই নতুন ক্রয়কৃত বিভাগটাকে দেখা গেল তার পরিচালন কি হলো, লস হয়ে গেল, তার কোনো ক্ষতি হয়নি। তাহলে এখানে কি হচ্ছে, যে লস হয়েছে পরবর্তী 6 মাসে। ইন অ্যাডিশন মানে অধিক কিন্তু, ইট নাও অ্যাপিয়ার্স দ্যাট ইট উইল জেনারেট সাবস্টেন্টাইল লসেস ফর ফোরসেবল ফিউচার। এটা অবশ্য এখন আরো চিন্তা ভাবনা করছে যে এটা পরবর্তীতে এটা আরো কি হবে, ভবিষ্যতে আরো হয়তো লস হতে পারে, এই লসটাকে আরো সেখান থেকে হয়তো ভবিষ্যতে লাভও হতে পারে, এরকম একটা কিছুই বুঝাচ্ছে। অ্যাট ডিসেম্বর 31, 2013, 31শে ডিসেম্বর 2013 সালে, এটা কিন্তু 6 মাস পরেই কিনেছিল সে। কবে কিনেছিল হচ্ছে ইয়াতে, এই যে জুলাইয়ে কিনেছিল, আর এটা ডিসেম্বরে বলছে এখন। আচ্ছা, তারপরে এখন বলছে কি, ইন ডিসেম্বর 31, 2013 মেন্ডোটা রিপোর্ট দ্য ফলোইং ব্যালেন্স শিট ইনফরমেশন, মানে ওই কোম্পানির ব্যালেন্স শিটে এখন নিচের তথ্যগুলো দেখানো যাচ্ছে। এখন ওই প্রতিষ্ঠানে কারেন্ট অ্যাসেট 4.5 লাখ, নন কারেন্ট অ্যাসেট ইনক্লুডিং গুড উইল রিকগনাইজড ইন পারচেজ, গুডউইল সহ 24 লাখ টাকা নন কারেন্ট অ্যাসেট মানে ফিক্সড অ্যাসেট আছে। এখান থেকে কারেন্ট লায়াবিলিটিস বাদ দিছে 7 লাখ, এবং তার পরে দেয়া আছে এখানে কত টাকা, 5 লাখ হচ্ছে লং টার্ম লায়াবিলিটিস। এই অ্যাসেট থেকে লায়াবিলিটিস বাদ দিয়ে, মানে 6 মাস পরে, যেদিন ব্যবসাটা কিনে তার 6 মাস পরে ওই প্রতিষ্ঠানে নিট লায়াবিলিটিস নিট অ্যাসেট দেখা যাচ্ছে 16,50,000 টাকা। এটা হলো নিট অ্যাসেটের মূল্য 16,50,000 6 মাস পরে কিন্তু। এখন এটা তার নিট অ্যাসেটের মূল্য। এখন ইট ইজ ডিটারমাইন্ড দ্যাট, এটা দেখা যাচ্ছে যে দ্য ফেয়ার ভ্যালু অফ দ্য মেন্ডোটাস ডিভিয়েশন ইজ টাকা 18 লাখ, মানে মেন্ডোটাস ডিভিয়েশনের এখন বাজার মূল্য 18 লাখ। অর্থাৎ যদিও বা মেন্ডোটাস লিমিটেড এর এখানে মূল্য, শেয়ারের মূল্য, নিট অ্যাসেট দেখা যাচ্ছে প্রকৃত মূল্য 16,50,000, কিন্তু বাজারে এই 16,50,000 টাকার মূল্যের জিনিসের বাজার মূল্য আছে 18,50,000। বলো তো সম্পত্তির চেয়ে কম মূল্য আছে না বেশি মূল্য আছে? এখনো বেশি। বেশি মূল্য আছে, কারণ সম্পত্তি থেকে দায় বাদ দিলে নিট অ্যাসেটের মূল্য 16,50,000, সেইটার এই 16,50,000 টাকার অ্যাসেটের এখন বাজার মূল্য হচ্ছে 18,50,000। তার মানে এখানে অতিরিক্ত কিছু টাকা লাভ আছে, যেটা লস নাই, সেটাকে গুডউইল হিসাবে ধরতে পারো, বা এটা ওই গুডউইলটাই লাভের টাকা হিসাবে ধরতে হবে। এখন দেখো এইটা সম্পর্কে কি বলেছে রিকোয়ার্ড নাম্বার বি তে। অ্যাসিউম দ্যাট, মনে করো যে দ্য ফেয়ার ভ্যালু অফ দ্য মেন্ডোটা ডিভিয়েশন ইজ টাকা 15, সরি, ও বি নাম্বারে ডিটারমাইন দ্য ইম্পেয়ারমেন্ট লস ইফ এনি টু বি রেকর্ডেড অন ডিসেম্বর 31, 2013। 31শে ডিসেম্বর 2013 সালে তোমার লসের পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, এখানে কি কোনো লস আছে? লস কিন্তু নাই, এখানে কোনো রকমের লস নাই। তাহলে আমরা এখানে লিখি দেয়ার ইজ নো ইম্পেয়ারমেন্ট লস, রিকোয়ার্ড নাম্বার বি। There is no impairment loss because fair value টাকা 18,50,000 of net asset is greater than
অরিজিনাল ভ্যালু অফ নেট অ্যাসেটস টাকা 16,50,000। এটা কি বুঝতে পেরেছো সবাই? হ্যালো স্যার এটা কি লিখছেন অরিজিনাল ভ্যালু অরিজিনাল ভ্যালু অফ তারপর এটা নেট অ্যাসেট অরিজিনাল ভ্যালু অফ নেট অ্যাসেট টাকা এত। এর পরবর্তীতে দেখো আমরা যাব হচ্ছে প্রবলেম নাম্বার সি তে। হ্যাঁ, প্রবলেম নাম্বার সি তে এখানে যেটা বলছে সেটা আসার আগে আমরা একটু উপরে পড়ে নিই। এখানে দেখো এখন বলছে কি, দা রেকর্ডেড অ্যামাউন্ট ফর মেন্ডোটাস নিট অ্যাসেট, এই যে দা রেকর্ডেড অ্যামাউন্ট ফর মেন্ডোটাস নিট অ্যাসেট এক্সক্লুডিং গুডউইল বাদে ইজ সেম অ্যাজ এ ফেয়ার ভ্যালু except the property, plant and equipment which has a fair value টাকা 1.5 লাখ above the carrying value। আচ্ছা, এখানে দেখো মেন্ডোটাসের গুডউইলের ক্যারিং ভ্যালু কত টাকা ছিল। ক্যারিং ভ্যালু, ওই ডিভিয়েশনের ক্যারিং ভ্যালু আছে কত টাকা বলো তো? এই যে 31শে ডিসেম্বরে 16,50,000 টাকা আছে না? এই যে 16,50,000 টাকা কিন্তু এখানে আছে, দেখো গুডউইলের মূল্য। এই যে এখানে নিট অ্যাসেট যেটা বলেছে মেন্ডোটাসের আছে কত টাকা? 16,50,000 টাকা। ইহা ছাড়াও ওই কোম্পানি কি দা কোম্পানি রেকর্ডেড অ্যামাউন্ট ফর মেন্ডোটাস নিট অ্যাসেট এক্সক্লুডিং গুডউইল বাদে সে যা লিখেছে, গুডউইল বাদে যে সে যা নিট অ্যাসেট লিখেছে 16,50,000, তার থেকেও আরো কত টাকা তার বেশি আছে ওইটার মূল্য, এই যে অ্যাবভ দা ক্যারিং ভ্যালু, ক্যারিং ভ্যালুর চেয়ে তার আরো 1.5 লক্ষ টাকা বেশি আছে। এখন বলছে তোমাকে যে কথা সেটা দেখো রিকর্ড নাম্বার বি তে বলছে অ্যাসিউম দ্যাট, মনে করো দা ফেয়ার ভ্যালু অফ দা মেন্ডোটা ডিভিয়েশন ইজ টাকা 15 লাখ ইনস্টেড অফ টাকা কত 18,50,000। এখানে দেখো আমাদের মেন্ডোটাসের ফেয়ার ভ্যালু টাকা আমরা আগেরটাতে কত ধরে করলাম? 18 লাখ ধরে করেছি না? 18,50,000 ধরেছি না? সেটাই বলতেছে যে মনে করো ওই মেন্ডোটা ডিভিয়েশনের ফেয়ার ভ্যালুটা 18,50,000 এর পরিবর্তে 15 লক্ষ টাকা। তখন কি বলছে? ডিটারমাইন দা ইম্পেয়ারমেন্ট লস, যদি হয় লস বের করো, ইফ এনি যদি থাকে, টু বি রেকর্ডেড এট ডিসেম্বর 31, যদি কোনো লস থাকে সেটা 31শে ডিসেম্বরে কত টাকা লস হলো সেটাকে বের করো। তাহলে এইটা যদি আমি বের করতে চাই তাহলে সর্বপ্রথমে আমার এই ইম্পেয়ারমেন্ট লস যেটা বের করতে হবে সেটার একটা সূত্র আছে, সূত্রটা লিখতে হবে এখন। লেখো ইম্পেয়ারমেন্ট লস ইকুয়াল টু ইম্পাইলড ভ্যালু অফ গুডউইল। এটা রেকর্ড নাম্বার কত? সি। ইম্পেয়ারমেন্ট লস ইকুয়াল টু, আমি যেন বলে দিলাম কি সূত্রটা, ওখানে সূত্রটা একটু দেখে নেই। এটা হচ্ছে সূত্রটা হবে এরকম যে ইম্পাইলড ফেয়ার ভ্যালু গুডউইল, অন্তর্নিহিত ইম্পাইলড মানে ইম্পাইলড ফেয়ার ভ্যালু অফ গুডউইল মাইনাস ক্যারিং ভ্যালু অফ গুডউইল, ক্যারিং ভ্যালু অফ গুডউইল। তাহলে তোমাকে এখন ইম্পাইলড ফেয়ার ভ্যালু অফ দা গুডউইল যেটা সেটাকে বের করে নিতে হবে। ইম্পাইলড ফেয়ার ভ্যালু অফ গুডউইলটা কত? এটা লেখা হয়ে গেছে আশা করি। হ্যালো, জি স্যার হইছে। এখন লেখো ক্যালকুলেশন অফ ইম্পাইলড ফেয়ার ভ্যালু অফ গুডউইল।
ক্যালকুলেশন অফ ইম্পাইলড ফেয়ার ভ্যালু অফ গুডউইল। ইম্পাইলড ফেয়ার ভ্যালু অফ গুডউইলটাকে আমরা কেমনে বের করব? এখন দেখো আমাদের এখানে বলে দিছে যে মেন্ডোটাস কোম্পানির গুডউইলের মূল্য কত হবে বলছে, এখানে বলতো 15 লাখ টাকা হবে। এই 15 লাখ টাকার সাথে এই যে আরো যে সম্পত্তির মূল্য বেড়ে যাবে 1,50,000, সেটা আগে যোগ করতে হবে। তাহলে আমরা এখন লিখব যে ফেয়ার ভ্যালু অফ মেন্ডোটাস ডিভিয়েশন, ফেয়ার ভ্যালু অফ মেন্ডোটা ডিভিয়েশন ফেয়ার ভ্যালু অফ মেন্ডোটা ডিভিয়েশন 15 লক্ষ টাকা ধরতে বলেছে। আমরা এখানে 15 লক্ষ টাকা লিখলাম। এখান থেকে আমাদেরকে যেটা করতে হবে, বাদ দিতে হবে, সেটা হলো যে অ্যাকচুয়াল ক্যারিং ভ্যালু, অ্যাকচুয়াল ক্যারিং ভ্যালু যেটা, সেটা আমরা বাদ দিব, লেস অ্যাডজাস্টেড ক্যারিং ভ্যালু বলি, অ্যাডজাস্টেড ক্যারিং ভ্যালু। অ্যাডজাস্টেড ক্যারিং ভ্যালু আমাদের এখন দেখো এখানে এইটার ক্যারিং ভ্যালু দেখা যাচ্ছে কত আছে, 31শে ডিসেম্বরে আছে 16,50,000। এই 16,50,000 টাকার সাথে এই যে 1.5 লক্ষ টাকা, এটা যোগ করে দিতে হবে। 16,50,000 তাহলে ক্যারিং ভ্যালু অফ ডিভিশন, তারপরে অ্যাড ইনক্রিজ ভ্যালু। ক্যারিং ভ্যালু আমাদের আসছে কত, 16,50,000 আছে। এর সাথে অ্যাড ওই যে ইনক্রিজ ভ্যালু যেটা, সেটা যোগ হবে। ইনক্রিজ ভ্যালু 1.5 লক্ষ, যোগ করলে আসে কত, 16, 17, 18 লক্ষ টাকা আসলো। এখন এই যে 18 লক্ষ টাকা আসলো, এখান থেকে কি করতে হবে, আমাদের গুডউইলটাকে আলাদা করে দিতে হবে। কারণ দেখো এই যে এখানে বলা ছিল ইনক্লুডিং গুডউইল, নন কারেন্ট অ্যাসেটের মধ্যে গুডউইল আছে, আমরা তো গুডউইলকে আলাদা করেই দেখাবো, কারণ গুডউইল থাকলে তো আর ওখানে হচ্ছে না ওটার। তাহলে লেস গুডউইল, আমাদের লেস গুডউইল কত টাকার আছে, আমরা দেখো 1 নাম্বার রিকোয়ারমেন্টে গুডউইল 3.5 লক্ষ টাকা বের করেছি। সেই 3.5 লক্ষ টাকা গুডউইল আমরা বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে দিলে এখানে আসলো কত, 14,50,000। তাহলে 14,50,000 টাকা, ওখান থেকে এটা বাদ দিলে আসে হলো 50,000 টাকা। এই যে 50,000 টাকা আসলো, এইটা হলো ইম্পাইলড ফেয়ার ভ্যালু অফ গুডউইল, যেটা আমরা বের করার জন্য শখ করেছি। তো ইম্পাইলড ফেয়ার ভ্যালু অফ গুডউইল হলো 50, আর ক্যারিং ভ্যালুর গুডউইল আছে কত আমাদের বলো তো, 350। তাহলে এখানে আমাদের এখন এই যে সূত্রে যেতে হবে। দেখো আমাদের তো সূত্রটাতে আমরা লিখেছিলাম যে ইম্পাইলড ফেয়ার ভ্যালু অফ গুডউইল মাইনাস ক্যারিং ভ্যালু অফ দা গুডউইল, বাদ দিলে আমরা লস পেয়ে যাব। অতএব লস ইকুয়াল টু 50,000
মাইনাস 3.5 লক্ষ। তাহলে এই যে লস হয়ে গেল আমার এখানে 3 লক্ষ টাকা। তাহলে এই যে লস হলো এটাই এখানে চেয়েছিল। এর পরবর্তীতে আমাদের এখানে রিকোয়ার্ড নাম্বার সিতে কি বলেছে? সিতে বলেছে প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রি টু রেকর্ড দ্য ইম্পায়ারমেন্ট লস। এই ইম্পায়ারমেন্ট লসের জাবেদা দাও ইফ এনি যদি থাকে, এন্ড ইন্ডিকেট চিহ্নিত করো হোয়ার দ্য লস শুড বি রিপোর্টেড ইন দ্য নিট ইনকাম স্টেটমেন্ট, এবং নিট ইনকাম স্টেটমেন্টে কোথায় যাবে। তাহলে আমাদের এটা জাবেদা দিতে হবে। তোমরা একটা জাবেদার ছক করো। ইম্পায়ারমেন্ট লসের জন্য জাবেদা দিতে হবে লস অন ইম্পায়ারমেন্ট ডেবিট গুডউইল ক্রেডিট। জাবেদার ছক করে দাও। রিকোয়ার্ড নাম্বার সি। আচ্ছা Sir, D required. আচ্ছা, রিকোয়ার্ড নাম্বার ডি। সাল ডিসেম্বর 31, ইম্পায়ারমেন্ট লস ডেবিট গুডউইল ক্রেডিট টাকা 3 লাখ। এখানে আমরা লিখব টু রেকর্ড ইম্পায়ারমেন্ট লস অফ গুডউইল। আশা করি এটা নিয়ে কোনো প্রবলেম নাই। এখনো কিন্তু শেষ হয়নি। এখন লেখো কমেন্টস। কমেন্টস বলতে ওখানে যে বলেছে যে এইটাকে ইনকাম স্টেটমেন্টের কোথায় দিব, তাই বলেছে না? এই যে ইন্ডিকেট হোয়ার দ্য লস উড বি রিপোর্টেড ইন দ্য ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্টের এই লসটা কোথায় যাবে এটা ওরা এখানে লিখেছে। তোমরা কমেন্টস লেখার পরে দেখো লিখছে এখানে দ্য লস উইল বি রিপোর্টেড ইন ইনকাম স্টেটমেন্ট অ্যাজ সেপারেট লাইন। এটাকে পৃথক লাইন হিসাবে দেখাতে হবে। আইটেম বিফোর সাব টোটাল, মানে সাব টোটাল মোটের মোট যোগ করার পূর্বে এটা দেখাতে হবে ইনকাম ফ্রম কন্টিনিউইং অপারেশন, অর্থাৎ ইনকাম ফ্রম কন্টিনিউইং অপারেশন হিসাবে সেপারেট একটা লাইন করে সেখানে এটাকে কি করতে হবে, দেখাতে হবে। আশা করি এই অঙ্কটা তোমরা সবাই বুঝতে পেরেছো।